আসসালামু আলাইকুম। আজকে আমরা যে আমাদের প্রাণীবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় আছে অর্থাৎ প্রাণীর পরিচিতি, এই চ্যাপ্টারের যে অনুশীলনী আছে আলিম স্যারের বইয়ের, এই আলিম স্যারের বইয়ের অনুশীলনী আমরা সলভ করবো। তো চলো শুরু করি। দেখো, প্রথম কোশ্চেনটা আছে হাইড্রা কোন পর্বের প্রাণী। এটা কিন্তু আমরা এর আগের চ্যাপ্টারে পড়ে আসি, অর্থাৎ চ্যাপ্টার 1-এ যখন পড়ছি তখন কিন্তু দেখছি যে হাইড্রা হচ্ছে কি নিটারিয়া পর্বের প্রাণী, ঠিক না? তারপরে দেখো কোনটি সবুজ বর্ণের হাইড্রা। এই জায়গায় কয়েকটা অপশন আছে, এর মধ্যে যেটা ট্রু সেটা হচ্ছে আমাদের এই যে খ নাম্বার ক্লোরোহাইড্রা। দেখো, আমরা এই ক্লোরো শব্দটা দিয়ে কিন্তু বুঝতে পারি আমরা কি পড়ে আসছি। ক্লোরো শব্দের অর্থ কি? ক্লোরো শব্দের অর্থই হচ্ছে সবুজ। যেমন আমরা বলে আসছি ক্লোরোফিল, ক্লোরোপ্লাস্ট, এগুলো সবুজ বর্ণের ছিল, ঠিক না? এরপরে আরও দেখো এই ক্লোরো শব্দ থাকার কারণে এটা সবুজ হলো, ঠিক আছে। এখন এর যে বাকি অপশনগুলো আছে তাদের তুমি কীভাবে মনে রাখবে? যেমন এই যে দেখো, এই জায়গায় আছে হাইড্রা অলিগ্যাকটিস। তো এই হাইড্রা অলিগ্যাকটিসের আরেকটা নাম হচ্ছে হাইড্রা ফুসকা, বুঝছো? এখন এই হাইড্রা ফুসকা, তো ফুসকার কালার কি বলো তো? ফুসকার কালার হচ্ছে বাদামি। তাহলে এই যে হাইড্রা অলিগ্যাকটিস বা হাইড্রা ফুসকা, এটার কালার হচ্ছে বাদামি। এবং এই যে হাইড্রা ভালগারিস, দেখো তো এই যে ভালগার শব্দটা আছে না এই জায়গায়, ভালগার শব্দের দিয়ে কী বোঝায়? এরকম মারামারি কিংবা ধরো এরকম ভালগার জিনিসপত্র বোঝাচ্ছে। সো ভালগার মানে কি? ব্লাড। আর ব্লাডের কালার কি? রেড। সো এই যে হাইড্রা ভালগারিসের কালার হবে হচ্ছে রেড। সো এই তিনটা কিন্তু আমাদের বইতে দেওয়া আছে, আর খুব ভালোভাবে আমাদের মনে রাখার চেষ্টা করা লাগবে, ঠিক আছে? তারপরে দেখো কোনটি হাইড্রার খাদ্য নয়। দেখো, আমরা কি জানি হাইড্রা হচ্ছে একটা কার্নিভোরাস বা মাংসাশী। বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে যে এটা হচ্ছে একটা মাংসাশী প্রাণী বা কার্নিভোরাস প্রাণী। তাহলে জায়গায় দেখো তো এই যে শৈবাল কি কোনো মাংস না? এটা তো উদ্ভিদ, এটা তো কোনো প্রাণী না। তাহলে অ্যান্সার হবে হচ্ছে শৈবাল। হাইড্রা শৈবাল খায় না, কারণ হাইড্রা হচ্ছে কার্নিভোরাস বা মাংসাশী। এখন 4 নম্বর প্রশ্নটা যদি দেখি, হাইড্রা কোন ধরনের টটিপটেন্ট ক্ষমতা সম্পন্ন। সো এই জায়গায় প্রথমে আমাদের জানা লাগবে যে টটিপটেন্ট ক্ষমতা কী বা টটিপটেন্সি কী। সো টটিপটেন্সি বিষয়টা হচ্ছে যে ধরো একটা কোষ এই জায়গায় আছে, একটা কোষ, তো এই কোষটা থেকে যে কোনো কোষে সে তৈরি হতে পারে, এই বিষয়টাকে বলা হচ্ছে টটিপটেন্সি, ঠিক আছে? সে ধরো তোমার বডিতে আরবিসি কমে গেছে সামহাও, তো তাইলে এই কোষটা আরবিসিতে পরিণত হতে পারবে। আবার ধরো তোমার বডিতে কোনো গ্রন্থি ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা তোমার অন্য কোনো প্রবলেম হয়েছে, যে কোনো কোষে এই কোষ পরিবর্তিত হতে পারবে এই কোষ থেকে। সো এই ক্ষমতাটাকে বলা হচ্ছে টটিপটেন্ট ক্ষমতা। এবং এই টটিপটেন্ট ক্ষমতা আছে হচ্ছে হাইড্রার ইন্টারস্টিশিয়াল কোষে। এবং এই টটিপটেন্ট সেল হাইড্রাতে আছে, এই কারণেই কিন্তু হাইড্রাকে বলা হয় হচ্ছে একটা অমর প্রাণী, ঠিক আছে? অমর প্রাণী কারণ কি? ধরো তুমি হাইড্রার কোনো ক্ষতি হইলো, সাথে সাথে কি টটিপটেন্ট ক্ষমতা সম্পন্ন ইন্টারস্টিশিয়াল সেল এটা আবার ওই কোষটা তৈরি করে ফেলতেছে, অর্থাৎ তুমি কোনো জায়গায় কেটে ফেলতেছো। সাপোজ ধরো এই হচ্ছে একটা হাইড্রা, এখন এই হাইড্রার ধরো তুমি মাঝ বরাবর কেটে ফেলছো, তাহলে এই জায়গায় আবার কোষ তৈরি হবে। আচ্ছা, ঠিক আছে। সো আজান দিতেছে, আমরা আবার আজানের পরে কন্টিনিউ করবো, ঠিক আছে? চলো আবার আমরা শুরু করি। দেখো, 5 নম্বর প্রশ্নে কী বলছে যে হাইড্রার দেহে সর্বাধিক নিটোপ্লাস্ট কোষ কোথায় থাকে। দেখো, স্বাভাবিকভাবে সর্বাধিক নিটোপ্লাস্ট কোষ থাকবে কর্ষিকায়, কারণ কর্ষিকা দিয়ে কী করে হাইড্রা? সো এই ধরো হচ্ছে হাইড্রার কর্ষিকা, এই কর্ষিকা অংশ দিয়ে কিন্তু শিকার করে। যে ধরো এই জায়গায় কোনো শিকার আসছে, তাহলে এই কর্ষিকা দিয়ে সে শিকার করলো। এখন শিকার করার সময় কি তার নিটোসাইট কোষগুলো সবচেয়ে বেশি কাজে দিবে, সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের কর্ষিকাতে। তারপরে হাইড্রার একটি ডিগবাজিতে কয়টি লুপ তৈরি হয়, ঠিক আছে? সো একটি ডিগবাজিতে হাইড্রার লুপ তৈরি হয় হচ্ছে 2টি, ঠিক আছে? এখন ডিগবাজির অর্থ কি? ডিগবাজি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এই জায়গায় আমাদের সমারসল্টিং চলন যে আছে, সেই সমারসল্টিং। ডিগবাজি মানে হচ্ছে সমারসল্টিং, ঠিক আছে? এবং লুপিং মানে হচ্ছে হামাগুড়ি। সো ডিগবাজির মাধ্যমে কীভাবে 2টি তৈরি হয় সেটা আমরা দেখি। দেখো, সাপোজ এটা হচ্ছে একটা হাইড্রা, আমরা আঁকাইতেছি। সো এই হচ্ছে একটা হাইড্রা আমাদের। এখন সে চলন করবে ডিগবাজি বা সমারসল্টিং। এখন সমারসল্টিংয়ের জন্য সে প্রথমে কী করবে? প্রথমে এটা একটু বেন্ড হয়ে নেবে। বেন্ড হওয়ার পরে মাটির সাথে লাগলো। দেখো এই জায়গায় একটা লুপ তৈরি হয়েছে, এই জায়গায় একটু খেয়াল করলে দেখবা এই জায়গায় একটা লুপ তৈরি হয়েছে না? তারপরে দ্বিতীয় স্টেপ কি? এরপরের স্টেপে কী করবে হাইড্রা? এই যে কর্ষিকাগুলো নিচে দিবে, কর্ষিকাগুলো নিচে দিয়ে পা উপরে, মানে পাদচাক দিয়ে উপরের দিকে থাকবে। তারপরে স্টেজে কী করবে? এই কর্ষিকাগুলো নিচে থাকবে ঠিকই, কিন্তু পাদচাক দিয়ে আবার এদিকে চলে আসবে। এই হচ্ছে স্টেপ। দেখো এই জায়গায় আরেকটা লুপ তৈরি হলো না? এরপর স্টেজে কী করবে? এরপর স্টেজে হচ্ছে আবার এই যে সোজা হয়ে দাঁড়াবে। তাহলে এই চলন খেয়াল করো, এই চলনের ক্ষেত্রে আমরা কী কী পেলাম? এই হচ্ছে এই জায়গায় একটা লুপ পেলাম এবং এই জায়গায় আরেকটা লুপ পেলাম। তাহলে আমরা টোটাল হচ্ছে 2টা লুপ পেলাম। এবং এর মাধ্যমে দেখো এটা কতটুকু দূরত্ব অতিক্রম করলো? এর দেহের দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করলো, দেহের দৈর্ঘ্যের দ্বিগুণ, ঠিক আছে? সো বুঝতে পারতেছো? তাহলে এই সমারসল্টিং চলনে হাইড্রা কীভাবে চললো? হাইড্রা হচ্ছে 2টা লুপ তৈরি করলো স্বাভাবিকভাবে এবং এর দেহের দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। এখন বিষয়টা যদি সমারসল্টিং না হইতো, যদি লুপিং হইতো, তাহলে কয়টা লুপ তৈরি হতো দেখো তো? সো লুপিংয়ের ক্ষেত্রে প্রথমত হাইড্রা হচ্ছে এই যে ইনিশিয়াল স্টেজে আছে, ইনিশিয়াল স্টেজ। তারপরে দ্বিতীয় স্টেজে কীরকম হইতো? দ্বিতীয় স্টেজে হচ্ছে আবার সেই আগের মতোই, এই যে। এখন তৃতীয় স্টেজে হাইড্রা করতো কি? নিজের কাছে টেনে নিত আরো। এই দেখো এই পাটারে এই দিকে টেনে নিতেছে, এই দিকে টানতেছে, এই দিকে টেনে এই পা প্রথমে দূরে ছিল না, দেখো এই জায়গায় অনেক কাছাকাছি চলে আসছে তারা। তারপর স্টেজে কী হবে? তারপর স্টেজে সে আবার এই জায়গায় এইভাবে দাঁড়ায় যাবে।
তাহলে এই জায়গায় কয়টা লুপ তৈরি হয়? লুপ কিন্তু এই একটাই লুপ। এই জায়গায় যে লুপ বোঝাচ্ছে এই জায়গায় কিন্তু এই একই লুপ বোঝাচ্ছে, অর্থাৎ প্রথমে বেন্ড হয়ে নিল, বেন্ড হয়ে এদের যে এই পাশের অংশটুকু আছে, এই যে পাদচাকতির অংশটুকু বডি বা ট্রাঙ্ক, এটারে হচ্ছে এই দিকে টেনে নিল, নিজের দিকে টেনে নিল, নিজের দিকে টেনে নিয়ে এই জায়গায় আরও কাছে নিয়ে আসলো। ঠিক আছে, সো লুপ কিন্তু একটাই, এবং এই লুপ একটা হওয়ার কারণে এই জায়গায় কতটুকু দূরত্ব অতিক্রম করবে? দেহের দৈর্ঘ্যের অর্ধেক, দেহের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এই পর্যন্ত। ঠিক আছে, এখন আমরা পরবর্তী কোশ্চেন দেখি যে কি চাইছে, হাইড্রার বহিঃকোষীয় পরিপাক কোথায় সংঘটিত হয়? তো হাইড্রার বহিঃকোষীয় পরিপাক কিন্তু সংঘটিত হয় হচ্ছে সিলেন্টেরনে। ঠিক আছে, যদি কোশ্চেনটা আসতো যে তাহলে হাইড্রার অন্তঃকোষীয় পরিপাক কোথায় সংঘটিত হয়, তাহলে অন্তঃকোষীয় পরিপাক সংঘটিত হইতে হচ্ছে তোমার গ্যাস্ট্রোডার্মিসের যে কোষগুলো আছে, গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলোর ভিতরে। তাহলে নিমাটোসিস্টের ভেতরে যে বিষাক্ত তরল পদার্থ থাকে, সেই বিষাক্ত তরলটা কী বলা হয় বলো তো? এটা বলা হয় হচ্ছে হিপনোটক্সিন। হিপনোটক্সিনের ভিতরে কী কী থাকে? হিপনোটক্সিনের ভিতরে থাকে হচ্ছে প্রোটিন প্লাস ফেনল, প্রোটিন এবং এটা কী বলো তো? এটা হচ্ছে ফেনল। তো এই হিপনোটক্সিন হচ্ছে প্রোটিন প্লাস ফেনল দিয়ে তৈরি হয়। এবং হাইড্রার দেহের কোন কোষ বুদবুদ তৈরিতে অংশগ্রহণ করে? বুদবুদ তৈরিতে অংশগ্রহণ করে হচ্ছে এদের গ্রন্থি কোষগুলো। ঠিক আছে, এবং পেশি আবরণী কোষ কী করে? পেশি আবরণী কোষ হচ্ছে প্রোটেকশন দেয় এদের। ইন্টারস্টিশিয়াল কী করে? ইন্টারস্টিশিয়াল কোষ হচ্ছে অমর রাখে বা টটিপটেন্ট হিসাবে কাজ করে। টটিপটেন্ট আমরা একটু আগে দেখে আসছি। এবং এই যে পেশি আবরণী কোষ, পেশি আবরণী কোষ হচ্ছে আমাদের কী করে? প্রোটেকশন দেয়, প্রোটেকশন। এবং এই যে নিডোব্লাস্ট কোষ, নিডোব্লাস্টকে শিকার করতে হেল্প করে। এখন 10 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, কোন কোষের কারণে হাইড্রাকে অমর প্রাণী বলা হয় বলো তো? এটা আমরা অলরেডি বলে আসছি না, এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষের কারণে। কী কারণ? এই ইন্টারস্টিশিয়াল কোষের যে টটিপটেন্ট ক্ষমতা আছে, এই কারণেই কিন্তু এর অমর প্রাণী বলা হয়। কারণ হাইড্রার কোন নেমাটোসিস্টে ফেনল থাকে? দেখো, হাইড্রার 4 ধরনের নেমাটোসিস্ট থাকে জেনারেলি। তো তার মধ্যে এই যে পেনিট্রেন্ট বা স্টিনোটিল, এর অপর নাম হচ্ছে স্টিনোটিল। এই পেনিট্রেন্ট বা স্টিনোটিলে হচ্ছে তোমার থাকে ফেনল থাকে। ফেনল মানে কি? এই জায়গায় বোঝাচ্ছে যে হিপনোটক্সিন কই থাকে। হিপনোটক্সিনের ভিতরে আমরা কি জানি? প্রোটিনও থাকে, ফেনলও থাকে। সো এই কারণে হচ্ছে এই স্টিনোটিল বা পেনিট্রেন্টে ফেনল থাকে, এটা অ্যান্সার হবে। হাইড্রা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? হাইড্রা আবিষ্কার করেন হচ্ছে আব্রাহাম ট্রেমপ্লে। এখন এই জায়গায় যদি কোশ্চেনটা এরকম ভাবে আসতো যে হাইড্রার অমরত্ব আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? অমরত্ব, হাইড্রার অমরত্ব আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? এই প্রশ্ন আসতো, এটার অ্যান্সার হতো আব্রাহাম ট্রেমপ্লে। বাট যদি আসতো যে নামকরণ করেন কোন বিজ্ঞানী? এর নামকরণ হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। ঠিক আছে, হাইড্রা এর দেহের প্রতিরক্ষাকারী আবরণ গঠন করে কোন ধরনের কোষ? এটা হচ্ছে পেশি আবরণী কোষ। আমি একটু আগে বলছি যে এটা হচ্ছে প্রোটেকশন দেয় বা প্রতিরক্ষা দেয়। তাহলে হাইড্রার মুকুরোদ্গম সম্পন্ন হতে কত দিন লাগে? হাইড্রার মুকুরোদ্গম সম্পন্ন হচ্ছে 2 থেকে 3 দিন লাগে জেনারেলি। কোন ধরনের রাসায়নিক পদার্থ সমৃদ্ধ প্রাণীকে হাইড্রা শিকার করে? এটা হচ্ছে অ্যান্সার হবে গ্লুটাথিয়ন। ঠিক আছে, গ্লুটাথিয়ন। এই জায়গায় দেখো আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে পলিগামা গ্লুটামেট। এই পলিগামা গ্লুটামেট কোন সময় কাজে লাগে বলতে পারবা? এই পলিগামা গ্লুটামেট কাজে লাগে হচ্ছে আমাদের নেমাটোসিস্ট নিক্ষেপের সময়, নেমাটোসিস্ট নিক্ষেপের সময়। ঠিক আছে, কোন চলন পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে? দেখো, লম্বা দূরত্ব অতিক্রম করতে হামাগুড়ি দেয় বা এটা হচ্ছে লুপিং চলন। কারণ কি তোমার একটু বোঝাই। দেখো, দিকবাজি দিয়ে চলে হাইড্রা কোন প্রক্রিয়ায়? সমারসল্টিং। এখন এই সমারসল্টিংয়ের মাধ্যমে হাইড্রা অনেক দ্রুত দৌড়াতে পারে, দ্রুত। তো সাপোজ এটা হচ্ছে 100 মিটার স্প্রিন্ট এবং আরেকটা হচ্ছে 10 কিলোমিটার ম্যারাথন সাপোজ। এখন বলো তো, এই 10 কিলোমিটার ম্যারাথনে কি তুমি সমারসল্টিং করবা? দ্রুত দৌড় দিবা না, তুমি কিন্তু আস্তে 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 যাবা, ধীরে 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 আস্তে আস্তে যাবা, ঠিক না? এবং লাস্টের দিকে হয়তো একটু জোরে যাবা, আস্তে আস্তে যাবা। এবং যদি 100 মিটারের স্প্রিন্ট হয় তাহলে উসাইন বোল্টের মতো অনেক জোরে দৌড় দিবা। তাহলে দেখো, যদি তুমি অল্প দূরত্ব অতিক্রম করতে যাও, অল্প দূরত্ব অতিক্রম করতে চাইলে আমাদের লাগবে হচ্ছে এই যে সমারসল্টিং। এবং অল্প দূরত্ব যাওয়ার সময় কীভাবে যাবে? দ্রুত যাবে। আর যদি বেশি দূরত্ব, অনেক বেশি দূরত্ব, তাহলে কীভাবে যাবে? আস্তে যাবে। তাহলে বেশি দূরত্ব অতিক্রম করার সময় কোন প্রক্রিয়া আমরা যাব? সেটা হচ্ছে আমাদের লুপিং বা হামাগুড়ি। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? যে অল্প দূরত্ব চাইতে গেলে দ্রুত যাওয়া লাগবে, দ্রুত যাবো সমারসল্টিংয়ের মাধ্যমে। এবং যদি আস্তে আস্তে যেতে চাই তাহলে বেশি দূরত্ব যাবো যখন, তখন আস্তে আস্তে যাবো। এবং এই প্রক্রিয়া কি? এটা হচ্ছে লুপিং প্রক্রিয়া। আশা করি বুঝতে পারছো। এখন হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? সেটা হচ্ছে আব্রাহাম ট্রেমপ্লে। সেটা কিছুক্ষণ আগেই বললাম যে হাইড্রার অমরত্ব আবিষ্কার করছেন, অর্থাৎ পুনরুৎপাদিত হয় বলেই তো অমরত্ব, ঠিক না? তো স্বাভাবিক কোনো মৃত্যু হয় না হাইড্রার। নিচের কোনটি হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের কোষ নয়? দেখো তো এই জায়গায় এই যে নিডোব্লাস্ট কোষ, নিডোব্লাস্ট কোষ দিয়ে কী করে মেইনলি হাইড্রা? এই নিডোব্লাস্ট কোষ দিয়ে হচ্ছে শিকার করে, ঠিক না? এখন গ্যাস্ট্রোডার্মিস কোনটা? আমরা যদি হাইড্রার একটা ছবি দেখাই, এই যে মাঝখানের অংশটা, এটা হচ্ছে সিলেন্টেরন। এবং এই যে এই ডার্মিস বা এই যে ত্বক, এটারে বলতেছে হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। গ্যাস্ট্রো মানে কি? গ্যাস্ট্রো মানে হচ্ছে পরিপাকতন্ত্র বা পরিপাক সংক্রান্ত কিছু বোঝায়। ঠিক আছে,
মূলত পাকস্থলী বোঝায় গ্যাস্ট্রো দিয়ে। সো এখন এই যে ভিতরের অংশ তুমি যদি এখানে নেমাটোসিস দাও, এটা কি কোনো শিকারে কাজে লাগবে না, দেওয়া লাগবে এটা হচ্ছে বাইরের ত্বকে, ঠিক না? এই যে বাইরের ত্বকে থাকলে শিকারে হেল্প করতে পারবে, বাট ভেতরের ত্বকে থাকলে আলটিমেটলি শিকারে হেল্প করতে পারবে না, তার চেয়ে বরং নিজেরাই ক্ষতি করে ফেলবে, ঠিক না? সেই কারণে ভিতরের ত্বকে কোনো নিউরোপ্লাস্ট কোষ দেওয়া যাবে না। এবং আরেকটা কোষ দেওয়া যাবে না, জায়গায় বলো তো কোন কোষ? সেটা হচ্ছে জনন কোষ। জনন কোষ কি ভিতরে দিয়ে লাভ আছে? না, ভিতরে তোর জনন হবে বাইরে। হাইড্রার কোন কোষে মায়োনিম তন্তু পাওয়া যায়? দেখো এই জায়গায় কিন্তু আমাদের খুবই চিন্তা করা লাগবে না, তুমি যদি নাও জানো, একটু বেসিক জানা থাকলেই হবে। যে মায়ো শব্দটার অর্থ কি জানো? মায়ো শব্দটার অর্থ হচ্ছে পেশি বা মাসেল। তো জায়গায় দেখো তো এই যে নিচেই আছে পেশি কোষ, তাহলে পেশি কোষে মায়োনিম তন্তু থাকবে। হাইড্রার মুকুল উদ্গম ঘটে কোন সময় বলো তো? হাইড্রার মুকুল উদ্গম ঘটে হচ্ছে আমাদের শরৎকালে নাকি শীতকালে নাকি বসন্তকালে নাকি গ্রীষ্মকালে? এটা হবে হচ্ছে গ্রীষ্মকালে। কারণ কি? গ্রীষ্মকালে স্বাভাবিকভাবেই খাবার বেশি থাকে, তো খাবার বেশি থাকলে মুকুল উদ্গম করতে পারবে তারা। যখন খাবার কম থাকে, অর্থাৎ এই যে শরৎকাল এবং বসন্তকাল খুব বেশি তো খাবার থাকে না, তখন হচ্ছে তারা কি করে? যৌন জনন করে, এবং হচ্ছে শীতকাল একদম খাবার কম থাকে, তখন হচ্ছে তারা জননী করে না সেভাবে। তারপরে দেখো কোন প্রজাতির হাইড্রায় মিথজীবিত দেখা যায়? এটা হচ্ছে যে খ নাম্বার ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, অর্থাৎ যে সবুজ হাইড্রা, এই সবুজ হাইড্রাতে মিথজীবিত দেখা যায়। দেখো এখন 22 নম্বর প্রশ্নে আসি। আমরা হচ্ছে অলরেডি বহুপদী সমাপ্তি সূচকে চলে আসছি। যে হাইড্রার পাদচাকতির কাজ কি? হাইড্রার পাদচাকতির কাজ হচ্ছে কোনো প্রাণীকে বস্তুর সাথে আবদ্ধ রাখা, এটাও ট্রু। একটি বুদবুদ সৃষ্টি করে না, বুদবুদ সৃষ্টি করা কি এর কাজ? আচ্ছা হ্যাঁ, বুদবুদ সৃষ্টি করে। পাদচাকতিতে থাকা কি? পাদচাকতিতে থাকে হচ্ছে গ্রন্থিকোষ, অনেক বেশি পরিমাণে গ্রন্থিকোষ থাকে, ঠিক আছে? তাই যে গ্রন্থিকোষ এগুলো তো বুদবুদ সৃষ্টিতে হেল্প করে, আমরা দেখছিলাম। সো 1 ও 2 ঠিক 3 নম্বর দেখি। প্রাণীর পুনরুৎপত্তিতে অংশগ্রহণ করে না, পুনরুৎপত্তিতে অংশগ্রহণ করে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ পাদচাকতিতে সেরকমভাবে থাকে না। সো অ্যান্সার হবে 1 ও 2। এখন হাইড্রার বহিত্বকের যে গ্রন্থিকোষ, এটা সাহায্য করে কিসে? দেখো ভাসতে সাহায্য করে। কারণ কীভাবে? যদি বুদবুদ সৃষ্টি করে তাহলে সে ভাসতে সাহায্য করবে। তারপরে খাদ্য গলাধকরণে এবং খাদ্য পরিপাকে। দেখো বহিত্বকের গ্রন্থিকোষ কিন্তু আলটিমেটলি আসলে খাদ্য পরিপাকে হেল্প করবে না, ঠিক আছে? খাদ্য গলাধকরণে হেল্প করতে পারে, কারণ বাইরের যে কোষগুলো আছে সেগুলো বিভিন্নভাবে হয়তো কোনো ফাংশন করে খাদ্য গিলতে হেল্প করতে পারে, বাট আলটিমেটলি খাদ্য পরিপাকে তো হেল্প করবে না, কারণ পরিপাকে হেল্প করবে ভিতরের কোষগুলোই। স্যার এটার হবে 1 নম্বর ক 1 ও 2। সো এটা হচ্ছে তোমাদের অনুশীলনীর যে উত্তর দেওয়া আছে সে জায়গায় ভুল থাকতে পারে, কনফিউজড হওয়া যাবে না। তারপরে 24 নম্বর দেখো, হাইড্রার পরিপাকে অংশ নেয় কোন? ফ্লাজেলীয় কোষ, ঠিক আছে? ফ্লাজেলীয় কোষ কোনগুলা? কারণ এটা হচ্ছে হাইড্রার ভিতরে, অর্থাৎ সিলিন্ডার, এর মধ্যে কিছু কোষ থাকে ফ্লাজেলীয় কোষ এরকম করে, যারগুলো ফ্লাজেলা থাকে। এখন এই জায়গায় যখন খাবার আসে না, তো এই খাবার এর নাড়াচাড়ার কারণে কিন্তু ভেঙে যায়। এগুলো যে এভাবে নাড়াচাড়া করতে থাকে, যখন নাড়াচাড়া করবে এর সাথে লেগে খাবার ছোটো ছোটো টুকরায় তৈরি হয়ে যায়, এবং খাবারগুলো কিন্তু এই যে গ্যাস্ট্রোডার্মিসের আশেপাশে নাড়াচাড়া করতে পারে, ঠিক আছে? তো এটা হেল্প করতেছে আমাদের ফ্লাজেলীয় কোষ। গ্রন্থিকোষও হেল্প করতেছে, এবং ক্ষণপদীয় কোষও কিন্তু আমাদের হেল্প করে না। এখন এই জায়গায় হচ্ছে আমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা, সো ক্ষণপদীয় কোষ অবশ্যই হেল্প করে খাবার পরিপাকের সময়, কিন্তু এই যে গ্রন্থিকোষ, এখন এই জায়গায় প্রবলেম হচ্ছে যেটা বহিঃকোষের গ্রন্থিকোষটা কি অন্তত্বকের গ্রন্থিকোষ, এটা কিন্তু ক্লিয়ার করে দেওয়া নাই, ঠিক আছে? তো এখন এই জায়গায় আমাদের জালিম স্যারের বই উনি অ্যান্সার দিয়ে রাখছে হচ্ছে 1 ও 3, অর্থাৎ এই গ্রন্থিকোষে উনি নেয় নাই। আবার দেখো আয়রনি, দেখো উপরের কোষটাতেই কিন্তু আবার হাইড্রার গ্রন্থিকোষ উনি অ্যান্সার দিয়ে রাখছিল পরিপাকে হেল্প করে। সো এটা মানা যায় না, ঠিক আছে? এই জায়গায় হচ্ছে 1 ও 3 অ্যান্সার, গ্রন্থিকোষ হেল্প করে না। হাইড্রার নিডোপ্লাস্ট কোষের ক্ষেত্রে যা প্রযোজ্য, এদের গুচ্ছকে ব্যাটারি বলে, ঠিক আছে? এদের গুচ্ছকে ব্যাটারি বলে। তারপরে কোষিকাতে অনেক কম পরিমাণে থাকে, কোষিকাতে এদের সংখ্যা অনেক কম না, এদের সংখ্যা কিন্তু কোষিকাতে অনেক বেশি পরিমাণে থাকে। তার মানে এই যে 2 নম্বরটা ভুল, অর্থাৎ 1 ও 3 অ্যান্সার হবে। হাইড্রার স্টিনোটিল বা পেনিট্রেন্ট, এই জায়গার অ্যান্সার কী হবে? স্টিনোটিল বা পেনিট্রেন্টের ক্ষেত্রে আমরা জানি যে এটা সর্পিলাকার বারবিউল, তীক্ষ্ণ বার্ব এবং হিপ্নোটক্সিন, 3টাই থাকে। 1, 2 ও 3 এই জায়গায় একটু ভুল থাকতে পারে ওনার বইতে। হাইড্রার সামারসল্টিং চলনে কী হয়? সামারসল্টিং চলনে 2টা লুপ তৈরি হয়, আমরা দেখছি, ট্রু। তারপরে হচ্ছে তোমার দেহের দৈর্ঘ্যের প্রায় দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে, এটাও ট্রু। এবং এটা অপেক্ষাকৃত মন্থর গতি, মন্থর মানে কি? মন্থর মানে হচ্ছে ধীর গতি, তাহলে কি ধীর গতিতে চলে? আমরা তো দেখছি যে সামারসল্টিংয়ের মাধ্যমে হচ্ছে দ্রুত গতিতে চলে এবং অল্প দূরত্ব যায়, তার মানে কি এই 3 নম্বরটা ট্রু না, অর্থাৎ অ্যান্সার হবে 27 ক 1 ও 2। এরপরে দেখি আমরা চিত্রের নিমাটোসিস্টটি কোন ধরনের? চিত্রের নেমাটোসিস্ট কোন ধরনের, ঠিক আছে? চিত্রে কোন নেমাটোসিস্ট দেওয়া আছে? এই যে এই নেমাটোসিস্টটা কোন ধরনের হবে বলো তো? এটা হবে হচ্ছে পেনিট্রেন্ট। তোমরা চিত্রটা খুব ভালো করে দেখে নিবা বই থেকে। তারপরে চিত্রের এই অংশ কী দিয়ে পূর্ণ থাকে? দেখো পেনিট্রেন্ট যেহেতু, পেনিট্রেন্ট বা স্টিনোটিল, এদের কী থাকে? এদের হচ্ছে হিপ্নোটক্সিন থাকে। এই এবং হিপ্নোটক্সিন কিন্তু খুব মারাত্মক বিষ, বুঝছো? এই বিষের মাত্রা কত? 75% অফ কিং কোবরা, অর্থাৎ কিং কোবরা সাপ বা গোখরা সাপ যে আছে, এই গোখরা সাপের বিষের যত বিষ আছে তার 75% বিষ আছে এই হাইড্রার। হাইড্রা এত ছোটো একটা প্রাণী, কিন্তু তার দেখছো কত বিষ,
তারপরে চিটের এই চিহ্নিত, অর্থাৎ এই যে এই কোষটি কোন ধরনের কোষ বলো তো? এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ না, এটা হচ্ছে গ্রন্থি কোষ। কী হবে বলো? এটা হচ্ছে একটা ইন্টারস্টিশিয়াল কোষ। কারণ কি, ইন্টারস্টিশিয়াল কোষের যেহেতু আমরা কী করে পুনরুৎপাদন করে, তার মধ্যে মানে কি এর মধ্যে অনেক পরিমাণ উপাদান থাকা লাগবে, অর্থাৎ তোমার বলো রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি সব অনেক বেশি পরিমাণে থাকা লাগবে। এই কোষটা যদি আমরা খেয়াল করি, দেখো তো ভিতরে অনেক অনেক অর্গানালি আছে না, অনেক অনেক হচ্ছে কোষীয় যে ক্ষুদ্রাঙ্গগুলো আছে ওইগুলো আছে। সো এটা হচ্ছে একটা গ্রন্থি কোষ। তারপরে ইন্টারস্টিশিয়াল কোষ, এই জায়গায় হচ্ছে আমাদের যে আলিম স্যার উনি ভুলে এটা গ্রন্থি কোষ অ্যান্সার দিয়ে রাখছে। গ্রন্থি কোষ কিন্তু অ্যান্সার হবে না, হবে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, এটা মিস্টেক করা যাবে না। চিত্রের বি চিহ্নিত অংশটি, বি চিহ্নিত কোষ কোন ধরনের? এটা হচ্ছে বি চিহ্নিত কোষ যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা পুষ্টিকোষের চিত্র। এবং 32 নম্বর প্রশ্ন, যে এ চিহ্নিত কোষ, আচ্ছা ইন্টারস্টিশিয়াল কোষ 20 জনন কোষ নিউরোবাস, এটা সব কিছুই সৃষ্টি করে। তো সৃষ্টি আছে মানে এটা আছে। প্রয়োজনে যে কোনো ধরনের কোষে পরিণত হয় ট্রু, এবং খাদ্য গ্রহণ ও পরিপাকে অংশগ্রহণ করে। এটা কি করে? করে না। খাদ্য গ্রহণ ও পরিপাকে অংশগ্রহণ করে না। সো অ্যান্সার হবে হচ্ছে ক, 1 ও 2। সো এর মাধ্যমে হচ্ছে আমাদের হাইড্রা শেষ হইলো। এখন এরপরের এই চ্যাপ্টারের অংশ হচ্ছে আমাদের ঘাস ফড়িং। চলো ঘাস ফড়িং অংশে আমরা যাই। এখন প্রথম প্রশ্ন, প্রাণী জগতে ঘাস ফড়িং কোন পর্বের অন্তর্গত? দেখো প্রাণী জগতে ঘাস ফড়িং হচ্ছে যে আর্থ্রোপোড পর্বের অন্তর্গত। এটা কিন্তু আমরা এর আগের চ্যাপ্টারে পড়ে আসছি। সো কোনটি ঘাস ফড়িংয়ের মুখোপাঙ্গের অংশ নয়? তাহলে দেখো মুখোপাঙ্গের অংশ নয় কোনটি? এই যে অ্যান্টেনা। অ্যান্টেনা কিসের অংশ? এটা হচ্ছে মস্তকের অংশ। ঠিক আছে, ভার্টেক্স, অ্যান্টেনা এগুলো কিন্তু হচ্ছে মস্তকের অংশ। এবং মুখোপাংশের অংশ কি? যে ল্যাব্রাম, ল্যাবিয়াম, ম্যান্ডিবল, এর পাশাপাশি আছে ম্যাক্সিলা। ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে ঘাস ফড়িংয়ের মেজেন্টেরন ও হেপাটিস অন্তঃপ্রাচীর কোন ধরনের পাতলা আবরণে আবৃত? এটা হচ্ছে কলামনার আবরণে আবৃত থাকে। এটা বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, কলামনার। তারপরে ঘাস ফড়িংয়ের রক্তপূর্ণ দেহগহ্বরকে কি বলে? এটারে বলা হয় হচ্ছে হিমোসিল। দেখো এই যে শব্দটার এটা ভাঙলেই আমরা পাবি সিল শব্দ, এই যে COEL, এই শব্দের অর্থই হচ্ছে গহ্বর। ঠিক আছে। এবং এই যে হিম শব্দের অর্থ কি? হিম শব্দের অর্থ হচ্ছে রক্ত। তাহলে রক্তপূর্ণ গহ্বর, তাহলে কি আসতেছে? এই যে রক্ত গহ্বর, যে গহ্বরে রক্ত থাকে, রক্তপূর্ণ গহ্বর, সেই হচ্ছে হিমোসিল। ঠিক আছে। এবং ঘাস ফড়িংয়ের রক্তকণিকার নাম কি? ঘাস ফড়িংয়ের রক্তকণিকার নাম হচ্ছে হিমোসাইট। এবং বাকিগুলো যা আছে এরিথ্রোসাইট, লিউকোসাইট, থ্রম্বোসাইট, এগুলো কিন্তু মানুষের রক্তকণিকার নাম। ঠিক আছে। তারপরে কোনটি ঘাস ফড়িংয়ের রক্তের কাজ নয়? ঘাস ফড়িংয়ের রক্তের কাজ নয় হচ্ছে যে শ্বসন গ্যাস পরিবহন। কারণ কি? ঘাস ফড়িংয়ের রক্তে কোনো প্রকার শ্বাসরঞ্জক থাকে না, রঞ্জক থাকে না। যেমন মানুষের দেহে কি থাকে? মানুষের দেহে থাকে হচ্ছে হিমোগ্লোবিন থাকে। এই হিমোগ্লোবিনের কারণে কিন্তু মানুষ দেহের যে রক্ত আছে, এই রক্ত আমাদের অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো পরিবহন করতে পারে। কিন্তু এতে যেহেতু কোনো রঞ্জকই নাই, হিমোগ্লোবিন, হিমোসায়ানিন, হিমোএরিথ্রিন কোনো কিছুই নাই, এই কারণেই কিন্তু এটা শ্বসন গ্যাস পরিবহন করতে পারে না। ঠিক আছে। নিচের কোনটি ঘাস ফড়িংয়ের শ্বসনতন্ত্রের অংশ নয়? দেখো ওমাটিডিয়াম। ওমাটিডিয়াম কিসের অংশ? ওমাটিডিয়াম কিন্তু এদের পুঞ্জাক্ষীর একক। ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষী মানে কি? পুঞ্জাক্ষী হচ্ছে কমপ্লেক্স আই, অর্থাৎ চোখের একক, কমপ্লেক্স আইয়ের একক। সো এরা কিন্তু চোখের একক, মানে চোখের অংশ। সো শ্বসনতন্ত্রের অংশ না। কোনটি ঘাস ফড়িংয়ের পুং জননতন্ত্রের অংশ নয়? এই জায়গায় দেখো, এই জায়গায় অ্যান্সারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এই জায়গায় অ্যান্সার হবে হচ্ছে 8-এর শুক্রধানী। এই শুক্রধানী কিসে থাকে? শুক্রধানী হচ্ছে পুং জননতন্ত্রে থাকে না, এটা থাকে স্ত্রী জননতন্ত্রে। যদি এই জায়গায় শুক্র আছে, সবাই শুক্র দেখে ভাবতে পারো যেটা পুং জননতন্ত্রের অংশ, আসলে কিন্তু তা না, এটা হচ্ছে স্ত্রী জননতন্ত্রের অংশ। কারণ কি? ঘাস ফড়িংয়ের জননের পরে এই শুক্রধানীর মধ্যে পুরুষের যে শুক্রাণুগুলো আছে সেগুলো জমা রাখে হচ্ছে স্ত্রী। ঠিক আছে। এই কারণে এর নাম হচ্ছে শুক্রধানী। ঘাস ফড়িংয়ের ল্যাসিনিয়া পাওয়া যায় মুখভঙ্গের কোনটিতে? ল্যাসিনিয়া পাওয়া যায় হচ্ছে ম্যাক্সিলাতে। ঠিক আছে। ম্যাক্সিলাতে কি পাওয়া যায় আরো বলো তো? ল্যাসিনিয়া, গ্যালিয়া এবং কার্ডো। ঠিক আছে। কার্ডো, ল্যাসিনিয়া, গ্যালিয়া। সো এটারে তুমি কি দিয়ে মনে রাখতে পারো? তোমরা অনেকে জানো ফুটবলার কস্তা। সো আমি মনে রাখতাম এটাই, কস্তার লেগ। সো ফুটবলারের কাজ কি? লেগ দিয়ে খেলা। সো কস্তার লেগ। তো কার্ডো, কতে কার্ডো, লতে ল্যাসিনিয়া, গতে গ্যালিয়া, এটা হচ্ছে ম্যাক্সিলার অংশ। এবং এই যে ল্যাসিনিয়া অংশটা কি মূলত? ল্যাসিনিয়া হচ্ছে নখ। ঠিক আছে। এবং এই যে গ্যালিয়া হচ্ছে ঢাকনি। ঘাস ফড়িংয়ের নিম থেকে পূর্ণাঙ্গ অবস্থায় পৌঁছাতে কতবার খোলস ত্যাগ করা লাগে? এটা হচ্ছে 5 বার খোলস ত্যাগ করা লাগে। এই প্রক্রিয়াটার বলা হয়েছে মোচন। ঠিক আছে। সো 5 বার মোচন হয় বা 5 বার খোলস ত্যাগ হয়। ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষীর কোন অংশটি আলো গ্রহণ করে? দেখো আলো গ্রহণ করে মূলত কর্নিয়া। মানুষের চোখেও কিন্তু আলো গ্রহণ করে কর্নিয়া। ঠিক আছে। এই যে সবচেয়ে ধরো মানব চোখ, সাপোজ এটা হচ্ছে একটা চোখ, তো এই যে সবচেয়ে বাইরের স্তর এটাই হচ্ছে কর্নিয়া। সো আলো ঢুকতে গেলে তো এই জায়গা দিয়ে ঢোকা লাগবে, ঠিক না? ঘাস ফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্রের অংশ নয় কোনটি? দেখো হিমোসিল ঘাস ফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্রে থাকে, পৃষ্ঠীয় মহাধমনী, পৃষ্ঠীয় বাহিকা থাকে, হিমোলিম্ফ থাকে। সো অ্যান্সার হবে যে অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ, অর্থাৎ বাকি তিনটাই কিন্তু থাকে, অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ থাকে না। ঘাস ফড়িং বিষয়ক অধ্যয়নকে কি বলা হয়? ঘাস ফড়িং বিষয়ক অধ্যয়নকে বলা হয় হচ্ছে এই যে অর্থোপটেরোলজি। ঠিক আছে।
ঘাসফড়িংয়ের দেহের পৃষ্ঠদেশীয় আবরণকে কি বলে? ঘাসফড়িংয়ের দেহের পৃষ্ঠদেশীয় আবরণকে বলা হচ্ছে এই যে টার্গাম। আর এই যে স্টারনাম হচ্ছে অঙ্কদেশীয় আবরণ, অর্থাৎ অঙ্কীয় বা ভেন্ট্রাল। পৃষ্ঠদেশীয় মানে কি? পিঠের দিকে। তাহলে ঘাসফড়িংয়ের পিঠের দিকের যে আবরণ সেটাকে বলতেছি টার্গাম, আর অঙ্কদেশীয় বা ভেন্ট্রাল অর্থাৎ বুকের দিকের যে আবরণ সেটাকে বলতেছি হচ্ছে আমরা স্টারনাম। এবং এই যে প্লুরাইড হচ্ছে পার্শ্বদেশীয়, দুই পাশে পার্শ্ব। তুমি নিজের সাথে কল্পনা করো, পিঠ আর বুক তো হলো, তাহলে যে দুই পাশ থেকে গেল না হাতের সাইডগুলোতে, ওই জায়গাগুলোতে হচ্ছে প্লুরাইড থাকে ঘাসফড়িংয়ে। তারপরে দেখো ঘাসফড়িংয়ের মস্তকের পৃষ্ঠীয় অংশকে কি বলে? মস্তকের পৃষ্ঠীয় অংশকে বলা হয় হচ্ছে ভার্টেক্স। ঘাসফড়িংয়ের পায়ের গোড়ার অংশের নাম কি? সেটা হচ্ছে কক্সা। এবং ঘাসফড়িংয়ের উত্তরে কয়টি খণ্ডক থাকে? এটা কিন্তু খুবই ফেমাস কোশ্চেন, 11টি। নিচের কোনটি ঘাসফড়িংয়ের ম্যাক্সিলার অংশ? আমরা কিছুক্ষণ আগে বললাম কস্তার লেগ ম্যাক্সিলার অংশ, তাহলে কি যে কার্ডো, লেসেরিয়া, গ্যালিয়া, তার মানে কি লিগুলা? না, এরা হবে অ্যান্সার। ঘাসফড়িংয়ের মুখভঙ্গের কোন অংশে গ্লোসা ও প্যারাগ্লোসা থাকে? দেখো গ্লোসা ও প্যারাগ্লোসা থাকে হচ্ছে ল্যাবিয়ামে, ঠিক আছে। এবং ঘাসফড়িংয়ের মধ্য অন্ত্রে কয়টি হেপাটিক সিকা থাকে? দেখো এটার অ্যান্সার কিন্তু 12টি, এবং এই জায়গায় বইয়ে কিন্তু দেওয়া আছে হচ্ছে 6 জোড়া। সো এভাবেও কিন্তু কোশ্চেন আসছিল, বুঝছো? যখন এই কোশ্চেনটা আসে 2021 সালের মেডিকেল ভর্তি পরীক্ষায়, অপশনে ছিল হচ্ছে 6টি এবং 12টি। সবাই কিন্তু 6 জোড়ার জায়গায় ভুল করে 6টি অ্যান্সার করে আসছিল, কিন্তু বইয়ে 6 লেখা ছিল, সেটা খেয়াল করা লাগবে। ঘাসফড়িংয়ের হৃদযন্ত্রে কয়টি প্রকোষ্ঠ থাকে বলো তো? হৃদযন্ত্রে থাকে হচ্ছে 7টি প্রকোষ্ঠ। ঘাসফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্র কোন ধরনের? উন্মুক্ত প্রকৃতির, ট্রু, শ্বাসসংযোগ যুক্ত, না এটা না, শ্বাসসংযোগ তো নাই, আমরা একটু আগেই বলছিলাম, এবং অ্যাওর্টা থাকে, ডর্সাল অ্যাওর্টা থাকে, ট্রু। সো এটা হচ্ছে 1 ও 3। তারপরে বাংলাদেশে প্রাপ্ত ঘাসফড়িংয়ের প্রজাতি কোনটি? এটা হচ্ছে যে প্রথম দুইটা, লোকাস্টা ড্যানিকা এবং ওডেলিয়াস অ্যাব্রাপ্টাস, এই 1 ও 2। এই যে লাস্টেরটা, এটা হচ্ছে বাংলাদেশে পাওয়া যায় না। তারপরে ঘাসফড়িংয়ের ম্যাক্সিলার কাজ কি বলো তো? ঘাসফড়িংয়ের ম্যাক্সিলার কাজ হচ্ছে খাদ্যের স্বাদ গ্রহণ করা, ট্রু। খাদ্যবস্তু কর্তন, পেষণ, চর্বণ, না এটা না। তাহলে কি অ্যান্সার হবে 1 ও 3। এই যে খ নাম্বার, খাদ্যবস্তুর কর্তন, পেষণ, চর্বণ, এর কাজ এরা কে করে? এটা হচ্ছে ম্যান্ডিবলের কাজ, এটা ম্যাক্সিলার কাজ না, ঠিক আছে, ম্যান্ডিবলের কাজ। তারপরে হিমোসিলের বৈশিষ্ট্য কি? হিমোসিল এটি মেসোডার্মাল পেরিটোনিয়াম পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে না। না, এটা তো হচ্ছে মেসোডার্মাল পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে, ঠিক আছে। তার মানে কি 1 নাম্বার সঠিক না। 1 নাম্বার যদি সঠিক না হয় তার মানে কি 2 ও 3 হবে অটো অ্যান্সার। কারণ হিমোসিলের ভিতরে রক্ত থাকে স্বাভাবিকভাবেই, নামেই হিম আছে, তার মানে কি রক্ত থাকবে, এবং এটি সংবহনতন্ত্রের অংশ হিসেবে কাজ করে, এটাও ট্রু। সো অ্যান্সার হবে 2 ও 3। এখন ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রের অংশ কোনগুলো? তাইলে ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রে বায়োথলি থাকে, ট্রাকিওল থাকে, অস্ট্রিয়া থাকে। তো সবগুলোই কি অ্যান্সার হবে? না, অস্ট্রিয়া কিন্তু আসলে ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রে থাকে না, অস্ট্রিয়া থাকে হচ্ছে আমাদের ঘাসফড়িংয়ের যে হৃদযন্ত্র আছে সেই জায়গায়। সো 1 ও 2 হবে হচ্ছে অ্যান্সার। অস্ট্রিয়া কই থাকে? হৃদযন্ত্রে থাকে, নট শ্বসনতন্ত্রে। ঘাসফড়িংয়ের রূপান্তরের সময় জুভেনাইল হরমোন নিম্ফ দশা হ্রাস করে, না এটা কিন্তু ট্রু না। দেখো প্রথমটাই ভুল। কী কারণে? এই যে জুভেনাইল হরমোন, জুভেনাইলের অর্থই হচ্ছে যে আমাদের যে কৈশোর, ঠিক আছে। এখন এই যে নিম্ফ দশা মানে হচ্ছে কিন্তু যে কিশোর অবস্থা। সো এই জুভেনাইল হরমোন কি এই কিশোর অবস্থায় হ্রাস করবে না, এটা হচ্ছে বাড়াবে, আরও বৃদ্ধি করবে, ঠিক আছে। সো জুভেনাইল হরমোন কি নিম্ফ দশা বৃদ্ধি করে, নট হ্রাস করে। সো অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হচ্ছে 2 ও 3, যে গ নাম্বার। এখন ওনারা বলছে যে আমাদের আর এই চিহ্নিত অংশের নাম কি? এই চিহ্নিত অংশ হচ্ছে আমাদের ম্যালপিজিয়ান নালিকা। আমরা কীভাবে বুঝলাম এই ম্যালপিজিয়ান নালিকাগুলো পৌষ্টিকতন্ত্রের কোন অংশের সাথে যুক্ত? এটা হচ্ছে মেজেন্টেরন এবং প্রোক্টোডিয়ামের সাথে। এই অংশটুকু হচ্ছে প্রোক্টোডিয়াম, এবং এই যে সামনের অংশটুকু এটা হচ্ছে মেজেন্টেরন। এই মেজেন্টেরনের প্রোক্টোডিয়ামের মাঝখানের যে অংশ, এই জায়গায় যুক্ত হয় হচ্ছে আমাদের এই যে ম্যালপিজিয়ান নালিকাগুলো। এবং এই যে হেপাটিক সিকা খ নাম্বার আছে, হেপাটিক সিকা কই যুক্ত হয়? হেপাটিক সিকা হচ্ছে এই যে মেজেন্টেরন এবং এই জায়গায় হচ্ছে স্টোমোডিয়াম। এই স্টোমোডিয়াম এবং মেজেন্টেরনের এই সংযোগস্থলে হচ্ছে হেপাটিক সিকা যুক্ত হয় 6 জোড়া, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই যে হেপাটিক সিকা কই যুক্ত হয় বলতো? মেজেন্টেরন এবং স্টোমোডিয়ামের সংযোগস্থলে, এই যেগুলো হেপাটিক সিকা, এবং এগুলো হচ্ছে কি ম্যালপিজিয়ান নালিকা, ম্যালপিজিয়ান টিউবিউলস, এগুলো যুক্ত হয় হচ্ছে আমাদের মেজেন্টেরন ও প্রোক্টোডিয়ামের সংযোগস্থলে। স্যার ডানের চিত্রটা যদি আমরা খেয়াল করি, এই যে এই চিত্রটা, এই সুন্দর চিত্রটা যদি খেয়াল করি, তাহলে আমরা কি দেখতে পাইতেছি? এটা দেখতে পাইতেছি হচ্ছে মেন্টাম। উক্ত উপাঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য খাদ্য চূর্ণকরণে সাহায্য করে, তারপরে অধোষ্ঠ পাল্পে বিদ্যমান। এটা হচ্ছে 2 ও 3 হবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের ঘাসফড়িং শেষ। এখন আমরা আসবো হচ্ছে দ্য মাইটি রুই মাছ। রুই মাছ শেষ হলেই কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো রুই মাছের প্রতি পাশে কয়টি ফুল কার্স থাকে? এটা কিন্তু এই যে 5টি ফুল কার্স থাকে, এটা ভুল করা যাবে না। তারপরে অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর বৈশিষ্ট্য কি? অ্যাক্টিনোপটেরিজিতে আমরা কি পড়ছিলাম প্রথম চ্যাপ্টারে? যে সাইক্লয়েড আইস থাকে, ঠিক আছে।
এখন তোমাদের কাছে কোশ্চেন যে প্ল্যাকয়েড আইস, গ্যানোয়েড আইস এগুলো কাদের থাকে, এগুলো কিন্তু এর আগের চ্যাপ্টারে আমরা দেখছিলাম। বাংলাদেশের কোন নদী এশিয়ার মধ্যে কার্প মাছের সর্ববৃহৎ প্রাকৃতিক প্রজনন কেন্দ্র? এটা হচ্ছে এই যে হালদা নদী। রুই মাছের কানকর পেছনের পাখনাকে কি বলা হয়? দেখো কানকর পেছনের পাখনারে বলা হবে হচ্ছে বক্ষ পাখনা। রুই মাছের জোড়া পাখনা কোনটি? জোড়া পাখনা হচ্ছে যে স্টোনি পাখনা। একটা জিনিস খেয়াল রাখবে, রুই মাছের বিজোড় পাখনা আছে হচ্ছে 3টি, বিজোড় পাখনা 3টি, এবং জোড় পাখনা হচ্ছে 2 জোড়া, নট 2টি, ঠিক আছে, 2 জোড়া। এখন এই যে 3টি হচ্ছে প দিয়ে শুরু, প প প। পৃষ্ঠীয় পাখনা, তারপরে হচ্ছে পায়ু পাখনা এবং উচ্চ পাখনা সবগুলাই প দিয়ে শুরু। তার মানে বুঝবো বিজোড় মানেই প দিয়ে শুরু, আর বাকি যে 2টা থাকে জোর, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ শ্রোণী পাখনা এবং বক্ষ পাখনা এই 2টা হচ্ছে জোর, এবং এই যে প প প এই যে পৃষ্ঠ পাখনা, পুচ্ছ পাখনা, বায়ু পাখনা সবগুলোই প দিয়ে শুরু, এগুলো হচ্ছে বিজোড় পাখনা। রুই মাছে কোন ধরনের আইস পাওয়া যায়? রুই মাছে সাইক্লয়েড আইস পাওয়া যায়, যেহেতু এটা অ্যাক্টিনোপটেরিজের অন্তর্ভুক্ত। এবং রুই মাছের প্রধান চলন পাখনা কোনটি? রুই মাছের প্রধান চলন পাখনা হচ্ছে এই যে পুচ্ছ পাখনা। পুচ্ছ পাখনা মানে কি, এই যে ধরো এটা হচ্ছে আমি একটা মাছ আঁকাই, এই যে পাখনাটা একদম পিছে লেজ, যেটা আমরা বলতেছি লেজ, এটা হচ্ছে মেইনলি পুচ্ছ পাখনা। তাহলে এটা দিয়ে নাড়াচাড়া করে কিন্তু রুই মাছ সামনে কিছু পিছনে অগ্রসর হয়, ঠিক না? এটা হচ্ছে মেইন চলনাঙ্গ। রুই মাছ কোন বর্গভুক্ত প্রাণী? রুই মাছ কিন্তু হচ্ছে আমাদের যে সাইপ্রিনিটা, এই সাইপ্রিনিটার অন্তর্ভুক্ত, ঠিক আছে। এটা কিন্তু যে রুই মাছের চ্যাপ্টারের শুরুতে দেওয়া আছে, এটা হয়তো খুব বেশি জায়গায় লাগবে না, এটা ভার্সিটিতে আসতে পারে, বাট মেডিকেলে আসবে না কখনো। মেডিকেল বা ডেন্টালে আসার মতো প্রশ্ন না, বাট ভার্সিটিতে আসার মতো প্রশ্ন। রুই মাছের পার্শ্বরেখায় কতটি আইস থাকে? এটা হচ্ছে 41 থেকে 42টি আইস থাকে, এগুলো কিন্তু ইনফরমেশন বেসড। রুই মাছের আইসের কেন্দ্রকে কি বলা হয়? কেন্দ্রকে বলা হবে ফোকাস, স্বাভাবিকভাবেই, ফোকাস মানে তো কেন্দ্র, ঠিক না? এবং ডাক্টাস কুভিয়েরি রুই মাছের কোন তন্ত্রের অংশ? এটা হচ্ছে যে শিরাতন্ত্রের অংশ। রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বলা হয়, কারণ কি? ভেনাস হার্ট বলা হয় কারণ হচ্ছে এটা সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্তরে পরিবহন করে। রুই মাছের গ্রাসনালী এবং বায়ুথলির মধ্যে যে নালিকা আছে তাকে কি বলে? এটা হচ্ছে ডাক্টাস নিউমেটিকাস। রুই মাছের আইলিয়াক ধমনী কোথায় রক্ত সংবহন করে? সবাই কই শ্রোণী পাখনা, এই যে আইলিয়াম, এই আইলিয়াম কই থাকে? শ্রোণী দেশে থাকে আমাদের, ঠিক আছে। ঠিক সেরকমই রুই মাছের ওই শ্রোণী দেশীয় অংশে বলা হচ্ছে আইলিয়াম। সো আইলিয়াক ধমনী, এই যে শ্রোণী পাখনা বা আইলিয়াক পাখনা যেটা আছে সেই জায়গায় হচ্ছে আমাদের রক্ত সরবরাহ করবে। নিচের কোনটি যুগ্ম প্রকৃতির পাখনা? মানে যুগ্ম মানে কি? যুগ্ম মানে হচ্ছে জোড়। তাহলে দেখো তো এটাকে প আছে, প নাই মানে এটাই অ্যান্সার, বাকি সবগুলোই প আছে, এটা কি হবে? অযুগ্ম। তারপরে রুই মাছের পুচ্ছ পাখনায় রশ্মির সংখ্যা কতটি? পুচ্ছ পাখনায় রশ্মির সংখ্যা কিন্তু 19টি। এই জায়গা থেকে মেইনলি যে পাখনায় রশ্মির সংখ্যা কতটি, এটা সাধারণত এইচএসসিতে কিংবা দুই একটা ভার্সিটিতে আসতে পারে, মেডিকেলে এই কোশ্চেন জেনারেলি আসে না। ইভেন রুই মাছ থেকে মেডিকেলে তেমন কোশ্চেন আসে না। সো মেডিকেল প্রিপারেশন নিতে গেলে এই টাইপের ইনফোগুলো স্কিপ করে যাওয়া দরকার নেই। বাট যদি এইচএসসি হয় কিংবা বলো ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই ধরনের ইনফো কিছু জানা লাগে। রুই মাছের সাবক্লেভিয়ান ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? দেখো সাবক্লেভিয়ান নামটা যদি আমরা ভাঙি, সাব মানে নিচে এবং ক্লেভিয়ান দিয়ে বোঝাইতেছে ক্লাভিকল টাইপের কিছু। দেখো ক্লাভিকল আমাদের কই থাকে? বুকে থাকে না? এই যে তুমি হচ্ছে তোমার যে বিউটি বোন বলো বা কলার বোন বলো, এটাই কিন্তু হচ্ছে ক্লাভিকল। তাই যে বিউটি বোনের নিচে এই অংশটাকে কি বলি আমরা? বুক বলি বা বক্ষ অঞ্চল। তো এই জায়গায় থাকে হচ্ছে আমাদের বক্ষ পাখনায় স্বাভাবিকভাবে সাবক্লেভিয়ান, অর্থাৎ ক্লাভিকলের নিচে অর্থাৎ বুকের দিকে বক্ষ পাখনা, ঠিক আছে। রুই মাছের কোন অঙ্গে রেটি মিরাবিলি পাওয়া যায়? রেটি মিরাবিলি পাওয়া যায় হচ্ছে এই যে রুই মাছের ফুলকা। রেটি মানে কি? রেটি মানে হচ্ছে ধরো এই হচ্ছে একটা রুই মাছের ফুলকা, ঠিক আছে। এই ফুলকা জুড়ে অসংখ্য হচ্ছে তোমাদের রক্তজালক থাকে, এই রক্তজালকগুলো থাকে, এই রক্তজালকগুলো এক জায়গায় হচ্ছে অনেক জালের মতো তৈরি করে থাকে। সো এটা এই কারণে এটারই বলা হচ্ছে রেটি মিরাবিলি। মিরাবিলি মানে হচ্ছে বিউটিফুল। সো বিউটিফুল নেটওয়ার্ক বা এই টাইপের কিছুটা বোঝায় হচ্ছে রেটি মিরাবিলি দিয়ে। সো এটা যেহেতু অনেক সুন্দরভাবে কাজ করতেছে, আমাদের যে বায়ুথলি আছে এটারে কাজে হেল্প করতেছে, এই কারণে এটাই হচ্ছে বিউটিফুল প্লেক্সাস বলা হয় কিংবা রেটি মিরাবিলি বলা হয়। খুব সুন্দর একটা জিনিস। যৌন পরিপক্ক স্ত্রী রুই মাছের দৈর্ঘ্য কত? স্ত্রী রুই মাছের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 51 থেকে 70 সেন্টিমিটার। এটাও জানা লাগবে না। রুই মাছের ফিকান্টিটি কত? এইটা জানা লাগবে। ফিকান্টিটি হচ্ছে 1 থেকে 4 লক্ষ পার কেজি। সো ফিকান্টিটি বলতে আমরা কি বোঝাই? ফিকান্টিটি বলতে বোঝাই হচ্ছে যে প্রতি 1 কেজি পরিপক্ক রুই মাছ থেকে কতটুক ডিম পাওয়া যায়, ডিম দেয়। সো পরিপক্ক যৌন পরিপক্ক 1 কেজি রুই মাছ কতটুকু ডিম দেয় সেটা হচ্ছে। তাহলে হচ্ছে আমরা কি বুঝলাম? যৌন পরিপক্ক এই যে 1 কেজি রুই মাছ থেকে আমরা প্রতি সিজনে 1 থেকে 4 লক্ষ ডিম পাই। সো বুঝতে পারতেছো অনেক ডিম। রুই মাছের রক্ত সংবহনের জন্য নিচের কোন তথ্যগুলো প্রযোজ্য? দেখো রুই মাছের রক্ত প্রবাহ একমুখী, ট্রু। হৃৎপিণ্ডে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুলকাতে যায়, ট্রু। এবং শীতল রক্ত বিষয়টা এটাও ট্রু। সো 3টাই ট্রু। রুই মাছের আইস চুন ও কোলাজেন তন্তু দিয়ে গঠিত, এটা সত্য। এপিডার্মাল স্তর থেকে সৃষ্ট, এটা সত্য না। রুই মাছের আইস হচ্ছে এই যে ডার্মাল স্তর থেকে সৃষ্ট, ঠিক আছে, এপিডার্মাল থেকে না। তার মানে কি 1 ও 3 অ্যান্সার। রুই মাছের আইসের বৃদ্ধি কখন বেশি হয়? রুই মাছের আইসের বৃদ্ধি হয় গ্রীষ্মকালে এবং বসন্তকালে। বর্ষাকালে কিন্তু রুই মাছের আইসের বৃদ্ধি তেমন বেশি হয় না। রুই মাছের বায়ুথলিতে কী কী গ্যাস পাওয়া যায়? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, সব গ্যাসই পাওয়া যায়। রুই মাছের প্রজননে পানির তাপমাত্রা 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস দরকার হয়, এটা কি ট্রু? হ্যাঁ, এটা ট্রু।
তারপরে পানিতে অক্সিজেনের অধিক উপস্থিতি দরকার হয়, এটাও ট্রু। স্রোতবিহীন পরিবেশে অ্যাট্রেসিয়া ঘটে, এটাও ট্রু। সো সবগুলোই ট্রু। এখন অ্যাট্রেসিয়া মানে কি? অ্যাট্রেসিয়া মানে হচ্ছে মরে যায়, রুই মাছের যে ডিমগুলো আছে না ওগুলো মরে যায়, ডিম নষ্ট হয়ে যায় যদি স্রোত না থাকে পানিতে। রুই মাছের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে কি কি হবে? ক্লাস সার্কোপটেরিজি না, আমরা তো জানি অ্যাক্টিনোপটেরিজি রুই মাছ, ঠিক না? তার মানে কি 2 ও 3, 1 নম্বর প্রথমেই ভুল। রুই মাছের জুওপ্লাঙ্কটন খাদ্য কি? এই যে রোটিফার এবং ড্যাফনিয়া। কারণ কি যে ডায়াটম কিন্তু একটা শৈবালের নাম, ঠিক আছে? তোমরা যখন শৈবাল সাবট্রাক্ট করবা তখন দেখবা ডায়াটম হচ্ছে একটা শৈবালের নাম। তো যেহেতু শৈবাল তো অবশ্যই হচ্ছে জুওপ্লাঙ্কটন না, শৈবাল হবে কি ফাইটোপ্লাঙ্কটন, ঠিক আছে? এটা হবে অ্যান্সার। রুই মাছের ফুলকা 28 নাম্বার টিনিডিয়া বলা হয়, ট্রু। ফিলামেন্ট নিয়ে গঠিত, ট্রু। এবং হেমিপাং ধরনের, এটাও ট্রু। সো 1, 2 ও 3 সবগুলোই অ্যান্সার হবে। সো রফিক তাদের পুকুরে বড় বড় 2টি রুই মাছ দেখে আনন্দিত হলো। উদ্দীপকে উল্লেখিত প্রাণী অর্থাৎ এই যে রুই মাছ, এই রুই মাছের বৈশিষ্ট্য কি? রুই মাছের বৈশিষ্ট্য হচ্ছে দেহ সাইক্লোইডাইজ থাকে, ট্রু। পুচ্ছপাখনা হোমোসার্কাল, ট্রু। এবং 4 জোড়া ফুলকা ও কানকো দ্বারা আবৃত থাকে, এটা কি ট্রু? ট্রু না, ঠিক না? সো আচ্ছা, কানকো দ্বারা আবৃত 4 জোড়া ফুলকা, এটা ট্রু, ঠিক আছে। 1, 2 ও 3। এবং উদ্দীপকের প্রাণীটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? এটা তো আর পড়া লাগবে না, অ্যাক্টিনোপটেরিজি। এর মাধ্যমেই কিন্তু আমাদের হচ্ছে সবগুলো শেষ হয়ে গেল। দেখো এই জায়গায় প্রথমে কনফিউশন হয়েছিল কি 29 নম্বরে, যে এই জায়গায় আছে 4 জোড়া ফুলকা। সো ফুলকা 4 জোড়া থাকে, বাট ফুলকা আর্চ যে আছে সে ফুলকা আর্চ থাকে কিন্তু 5টা করে, দুই পাশে 5 জোড়া, ঠিক আছে? এটা একটু ক্লিয়ার হয়ে নাও লাগবে। সো এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের সেকেন্ড চ্যাপ্টার শেষ করে ফেললাম। সো এরপরের দিন আমরা হচ্ছে নেক্সট চ্যাপ্টারের দিকে অগ্রসর হবো। তোমরা এই চ্যাপ্টারে ক্লাস করে ফেলো এবং বই থেকে পড়ে ফেলো, PDF কিন্তু হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো বেস্ট অফ লাক, পড়াশোনা করো।